মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার পারদ চড়ছে। যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে চলমান সংঘাত নতুন মোড় নিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে। দাবি করা হচ্ছে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির ওপর বড় ধরনের চাপ তৈরি করেছে। যে ঘাঁটিগুলো একসময় অপ্রতিরোধ্য বলে বিবেচিত হতো সেগুলোই এখন হামলার কেন্দ্রে। বিশ্লেষকদের মতে তেহরান সামরিক সক্ষমতার মাধ্যমে প্রতিপক্ষকে শক্ত বার্তা দেওয়ার কৌশল নিয়েছে। প্রতিবেদন অনুযায়ী জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক স্থাপনায় বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রকাশিত তথ্যের বরাত দিয়ে বলা হচ্ছে, ওই হামলায় 2জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও একজন নিখোঁজ রয়েছেন। এছাড়া কয়েকজন আহত সেনাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সাম্প্রতিক সময়ে এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুতর নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। হামলার অন্যতম আলোচিত লক্ষ্য ছিল জর্ডানের মুওয়াফাক সাউথ এয়ারওয়েজ। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের ক্ষেপণাস্ত্র হামলায় সেখানে অবস্থানরত একাধিক সামরিক বিমান ও আকাশে জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের বরাত দিয়ে ঘাঁটির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার দাবিও সামনে এসেছে। তবে এসব তথ্যের স্বাধীন যাচাই এখনো সম্ভব হয়নি। IRGC এই সামরিক অভিযানের নাম দিয়েছে অপারেশন নাসর 2। ইরানের ভাষ্য অনুযায়ী এটি ছিল মার্কিন সামরিক পদক্ষেপের জবাবে পরিচালিত বহুস্তরীয় প্রতিরোধ অভিযান। তাদের দাবি 17টি ধাপে দূরপাল্লার ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে বাহরাইন, কুয়েত, কাতার এবং ইরাকে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে তেহরান জানিয়েছে। যদিও এসব তথ্যের স্বতন্ত্র নিশ্চিতকরণ এখনো মেলেনি। আরও একটি আলোচিত দাবি হলো বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক টার্গেটিং সেন্টারে হামলা চালানো হয়েছে। ইরানের দাবি মধ্যপ্রাচ্যে পরিচালিত বিভিন্ন সামরিক অভিযানের জন্য এই কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। তবে আন্তর্জাতিকভাবে এখনো এই তথ্য নিশ্চিত করা যায়নি, ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। এদিকে IRGCর প্রকাশিত ভিডিওতে সারিবদ্ধ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গায়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং নিহত ইরানি কমান্ডারদের ছবি দেখা গেছে। বিশ্লেষকদের মতে এটি কেবল সামরিক শক্তির প্রদর্শন নয়, বরং প্রতিপক্ষের উদ্দেশ্যে একটি মনস্তাত্ত্বিক বার্তাও। অন্যদিকে মার্কিন বাহিনীর হতাহত ও ক্ষয়ক্ষতি নিয়ে বিভিন্ন পক্ষ থেকে নানান তথ্য প্রকাশ করা হলেও সেগুলোর উল্লেখযোগ্য অংশ এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি। তবে একটি বিষয় পরিষ্কার, এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক নিরাপত্তা ও কূটনীতির জন্য নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠছে। পারস্য উপসাগরে আবারও বাড়ছে উত্তেজনা। সাম্প্রতিক সমঝোতা ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের নতুন নৌ অবরোধকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন কৌশলগত প্রতিযোগিতা। আন্তর্জাতিক সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী মার্কিন নজরদারি আরও কঠোর হওয়ার পরও ইরানের একাধিক তেলবাহী জাহাজ রহস্যজনকভাবে উপসাগরীয় জলসীমায় চলাচল করছে। এসব জাহাজের অনেকগুলোই নিজেদের অবস্থান শনাক্তকারী ট্রান্সপন্ডার বন্ধ রেখে এবং বিভিন্ন দেশের পতাকা ব্যবহার করে গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষকদের দাবি অন্তত 23টি বড় সামুদ্রিক জাহাজ এই নেটওয়ার্কের অংশ। এর মধ্যে কয়েকটি ইতোমধ্যেই তেল বোঝাই করে চীনের উদ্দেশ্যে যাত্রা করেছে, আর বাকিগুলো লোডিংয়ের অপেক্ষায় রয়েছে। বিশ্লেষকদের মতে নিষেধাজ্ঞার ঝুঁকি কমাতে ইরান কখনো কখনো দীর্ঘ রুট, জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তর এবং পরিচয় গোপন রাখার মতো কৌশল ব্যবহার করে থাকে। যদিও প্রতিটি চালানের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। অর্থনীতিবিদদের মতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মোকাবিলায় ইরান বহু বছর ধরে বিকল্প বাণিজ্যিক নেটওয়ার্ক গড়ে তুলেছে। তেল পরিবহন, আর্থিক লেনদেন এবং জাহাজ পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে তারা রপ্তানি অব্যাহত রাখার চেষ্টা করছে। বিশেষ করে চীনকে ইরানি তেলের অন্যতম প্রধান ক্রেতা হিসেবে উল্লেখ করা হয়, যদিও প্রকৃত রপ্তানির পরিমাণ নিয়ে বিভিন্ন সূত্রে বিভিন্ন তথ্য পাওয়া যায়।
বিশ্লেষকদের ভাষ্য, ইরানের অর্থনীতির জন্য তেল রপ্তানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির বৈদেশিক আয়ের বড় একটি অংশ আসে জ্বালানি খাত থেকে, আর পারস্য উপসাগর সেই বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার। ফলে সমুদ্রপথে অবরোধ বা কড়াকড়ি ইরানের অর্থনীতির উপর সরাসরি চাপ সৃষ্টি করতে পারে। একই সঙ্গে মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির মতো সমস্যাও আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। পর্যবেক্ষকদের মতে বর্তমান পরিস্থিতি শুধু সামরিক শক্তির নয়, বরং অর্থনৈতিক সহনশীলতারও একটি পরীক্ষা। একদিকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা কার্যকর রাখতে তৎপর, অন্যদিকে ইরান বিকল্প সমুদ্রপথ ও বাণিজ্যিক কৌশলের মাধ্যমে রপ্তানি সচল রাখার চেষ্টা করছে। শেষ পর্যন্ত এই অর্থনৈতিক লড়াই কোন দিকে মোড় নেবে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক ভূরাজনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি যেন আরও এক ধাপ এগিয়ে গেল। কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিকে ঘিরে সামনে এসেছে এক নতুন বিস্ফোরক তথ্য। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC জানিয়েছে, তাদের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানে লক্ষ্যবস্তু হয়েছে আলী আল সালেম বিমান ঘাঁটির গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো। যদিও এই ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র। তেহরানের দাবি, এই সামরিক অভিযান ছিল তাদের চলমান নাসর 2 সামরিক অভিযানের 8ম ধাপ। IRGCর ভাষ্য অনুযায়ী হামলায় বিমান ঘাঁটির একটি আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থা এবং মার্কিন সেনাদের ব্যবহৃত একটি সমাবেশ এলাকা লক্ষ্য করা হয়। তবে এসব দাবির স্বাধীন যাচাই এখনো সম্ভব হয়নি এবং মার্কিন কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করেনি। সামরিক বিশ্লেষকদের মতে কোনো ঘাঁটির রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে আকাশপথে আসা ড্রোন, রকেট কিংবা ক্ষেপণাস্ত্র দ্রুত শনাক্ত করার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। এতে প্রতিরক্ষা ব্যবস্থার উপর বাড়তি চাপ তৈরি হয় এবং সামরিকভাবে ঘাঁটির নিরাপত্তা দুর্বল হয়ে পড়ার আশঙ্কা থাকে। IRGC আরও দাবি করেছে, হামলার সময়ে মার্কিন সেনাদের অবস্থান করা একটি এলাকাও আঘাতের মুখে পড়ে। তবে সেখানে হতাহতের কোনো তথ্য মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেনি। অন্যদিকে তেহরানের অভিযোগ, ইরানের বিরুদ্ধে সামরিক তৎপরতায় কুয়েতের ভূখণ্ড ব্যবহৃত হচ্ছে। সে কারণেই এই হামলাকে তারা আত্মরক্ষার অংশ বলে উল্লেখ করেছে। একই সঙ্গে কুয়েতে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে পুনর্বিবেচনার আহ্বানও জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে এই ঘটনার তাৎপর্য শুধু সম্ভাব্য ক্ষয়ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে নতুন প্রশ্ন তুলছে। যদি পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ অব্যাহত থাকে, তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা আরও গভীর হতে পারে, যার প্রভাব পড়তে পারে পুরো অঞ্চলের নিরাপত্তা ও বৈশ্বিক ভূরাজনীতির উপর। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার পর এবার নতুন আলোচনায় উঠে এসেছে চীনের ভূমিকা। প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি উদ্যোগের পর যুদ্ধবিধ্বস্ত ইরানের পুনর্গঠনে সক্রিয় হতে চাইছে বেইজিং। বিশ্লেষকদের মতে এটি শুধু মানবিক সহায়তার বিষয় নয়, বরং মধ্যপ্রাচ্যে নিজেদের কৌশলগত প্রভাব আরও শক্তিশালী করার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশও হতে পারে। সম্প্রতি উচ্চ পর্যায়ের এক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের প্রতি অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তার বক্তব্য অনুযায়ী আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীন গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত। বিশ্লেষকদের মতে এই আগ্রহের পেছনে অর্থনৈতিক কারণও রয়েছে। ইরান দীর্ঘদিন ধরেই চীনের গুরুত্বপূর্ণ জ্বালানি অংশীদার। মধ্যপ্রাচ্য থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করে বেইজিং, আর সেই সরবরাহে ইরানের ভূমিকা উল্লেখযোগ্য।
তাই ইরানের অর্থনীতি দ্রুত পুনরুদ্ধার হলে চীনের জ্বালানি নিরাপত্তাও আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে ত্রাণ, চিকিৎসা সহায়তা এবং পুনর্গঠন প্রকল্পের মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিজেদের সফট পাওয়ার বাড়ানোর কৌশলও অনুসরণ করছে চীন বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। তবে এই পথ মোটেও সহজ নয়। একদিকে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা, অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ভারসাম্য রক্ষা, দুই দিকই সামলাতে হচ্ছে বেইজিংকে। পর্যবেক্ষকদের মতে এই কূটনৈতিক ভারসাম্য রক্ষা ভবিষ্যতে চীনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে চীন চায় সম্ভাব্য শান্তি প্রক্রিয়া অব্যাহত থাকুক এবং বহুপাক্ষিক প্ল্যাটফর্মের মাধ্যমে ইরানকে আন্তর্জাতিক অর্থনীতির মূলধারায় ফিরিয়ে আনা হোক। এখন প্রশ্ন একটাই, ইরানের পুনর্গঠনে চীনের এই উদ্যোগ কি মধ্যপ্রাচ্যে নতুন স্থিতিশীলতার পথ খুলে দেবে, নাকি এটি যুক্তরাষ্ট্র চীন প্রতিযোগিতার আরেকটি নতুন অধ্যায়ের সূচনা করবে? উত্তর এখনো স্পষ্ট নয়, তবে এটুকু নিশ্চিত, ইরানকে ঘিরে বিশ্ব শক্তিগুলোর নতুন কূটনৈতিক হিসাব নিকাশ আগামী দিনের ভূরাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার পর এবার নতুন আলোচনায় উঠে এসেছে চীনের ভূমিকা। প্রতিবেদনে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি উদ্যোগের পর যুদ্ধবিধ্বস্ত ইরানের পুনর্গঠনে সক্রিয় হতে চাইছে বেইজিং। বিশ্লেষকদের মতে এটি শুধু মানবিক সহায়তার বিষয় নয়, বরং মধ্যপ্রাচ্যে নিজেদের কৌশলগত প্রভাব আরও শক্তিশালী করার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশও হতে পারে। সম্প্রতি উচ্চ পর্যায়ের এক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের প্রতি অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তার বক্তব্য অনুযায়ী আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীন গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত। বিশ্লেষকদের মতে এই আগ্রহের পেছনে অর্থনৈতিক কারণও রয়েছে। ইরান দীর্ঘদিন ধরেই চীনের গুরুত্বপূর্ণ জ্বালানি অংশীদার। মধ্যপ্রাচ্য থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করে বেইজিং, আর সেই সরবরাহে ইরানের ভূমিকা উল্লেখযোগ্য। তাই ইরানের অর্থনীতি দ্রুত পুনরুদ্ধার হলে চীনের জ্বালানি নিরাপত্তাও আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে ত্রাণ, চিকিৎসা সহায়তা এবং পুনর্গঠন প্রকল্পের মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিজেদের সফট পাওয়ার বাড়ানোর কৌশলও অনুসরণ করছে চীন বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। তবে এই পথ মোটেও সহজ নয়। একদিকে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা, অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ভারসাম্য রক্ষা, দুই দিকই সামলাতে হচ্ছে বেইজিংকে। পর্যবেক্ষকদের মতে এই কূটনৈতিক ভারসাম্য রক্ষা ভবিষ্যতে চীনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে চীন চায় সম্ভাব্য শান্তি প্রক্রিয়া অব্যাহত থাকুক এবং বহুপাক্ষিক প্ল্যাটফর্মের মাধ্যমে ইরানকে আন্তর্জাতিক অর্থনীতির মূলধারায় ফিরিয়ে আনা হোক। এখন প্রশ্ন একটাই, ইরানের পুনর্গঠনে চীনের এই উদ্যোগ কি মধ্যপ্রাচ্যে নতুন স্থিতিশীলতার পথ খুলে দেবে, নাকি এটি যুক্তরাষ্ট্র চীন প্রতিযোগিতার আরেকটি নতুন অধ্যায়ের সূচনা করবে? উত্তর এখনো স্পষ্ট নয়, তবে এটুকু নিশ্চিত, ইরানকে ঘিরে বিশ্ব শক্তিগুলোর নতুন কূটনৈতিক হিসাব নিকাশ আগামী দিনের ভূরাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও নতুন মাত্রা পেয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে এই দাবির স্বাধীন যাচাই এখনও প্রকাশ্যে আসেনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী তাদের ভূখণ্ডে সংঘটিত মার্কিন হামলার প্রতিক্রিয়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এটিকে তারা আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি ছিল হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা ইস্যুর প্রেক্ষাপটেই তাদের আগের সামরিক অভিযান পরিচালিত হয়েছিল। এদিকে হরমুজ প্রণালীকে ঘিরেও উত্তেজনা বাড়ছে। ইরানের কর্মকর্তারা দাবি করছেন এই কৌশলগত জলপথে নিরাপত্তা ও চলাচলের বিষয়ে তাদের নির্দেশনা উপেক্ষা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।
বিশ্লেষকদের মতে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হওয়ায় হরমুজকে ঘিরে যে কোনো উত্তেজনাই আন্তর্জাতিক বাজারে বড় প্রভাব ফেলবে। অন্যদিকে লেবানন ইসরায়েল সীমান্ত পরিস্থিতি এবং সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়েও ভিন্নমুখী অবস্থান দেখা যাচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে সংশ্লিষ্ট সব পক্ষ এখনও কোনো স্থায়ী সমাধানে পৌঁছাতে পারেনি। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব ইরানকে সতর্কবার্তা দিয়েছে। জবাবে ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও কঠোর বক্তব্য দিয়েছেন, ফলে দুই পক্ষের পাল্টাপাল্টি বার্তায় উত্তেজনা আরও বেড়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই পাল্টাপাল্টি হুঁশিয়ারি কি নতুন সংঘাতের দিকে এগিয়ে নিয়ে যাবে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণে আসবে? উত্তর এখনো স্পষ্ট নয়, তবে একটি বিষয় নিশ্চিত, মধ্যপ্রাচ্যের প্রতিটি নতুন ঘটনাই শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি বাজারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা কিছুটা কমার ইঙ্গিত মিললেও পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক নয়। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে সাম্প্রতিক যুদ্ধবিরতির উদ্যোগের পরও সংঘাতের প্রভাব যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক কৌশলে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতি নিয়ে ওয়াশিংটনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এমনকি বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ভবিষ্যৎ নিয়েও পর্যালোচনা চলছে বলে দাবি করা হচ্ছে। তবে এসব তথ্যের স্বাধীন যাচাই এখনও প্রকাশ্যে আসেনি। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতির কৌশল পুনর্বিন্যাস করতে পারে। বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার হতে পারে, পাশাপাশি উপসাগরীয় কয়েকটি দেশে মার্কিন উপস্থিতির ধরনেও পরিবর্তন আসতে পারে। অন্যদিকে সাম্প্রতিক জনমত জরিপের বরাত দিয়ে দাবি করা হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন নাগরিক ইরানকে ঘিরে পরিচালিত সামরিক অভিযানের ফলাফল নিয়ে সন্তুষ্ট নন। একই সঙ্গে অনেকের মধ্যেই তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ এখনও রয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও কূটনৈতিক মহলে অনিশ্চয়তা কাটেনি। পর্যবেক্ষকদের মতে যে কোনো সময় নতুন উত্তেজনা দেখা দিতে পারে, বিশেষ করে যদি পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা বা হরমুজ প্রণালীকে ঘিরে মতবিরোধ আবারও তীব্র হয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধবিরতি কি স্থায়ী শান্তির ভিত্তি তৈরি করবে, নাকি এটি কেবল পরবর্তী সংঘাতের আগে একটি সাময়িক বিরতি? উত্তর এখনও সময়ের হাতেই। তবে একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের পরিবর্তিত বাস্তবতা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক ভূরাজনীতির ওপরও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। 1962 সালের অক্টোবর মানব সভ্যতা এমন এক সংকটের মুখোমুখি হয়েছিল যখন একটি ভুল সিদ্ধান্তই পৃথিবীকে ঠেলে দিতে পারত একটি পূর্ণাঙ্গ পারমাণবিক যুদ্ধের দিকে। ইতিহাসে যা পরিচিত কিউবান ক্ষেপণাস্ত্র সংকট নামে। সংকটের সূচনা হয় যখন সোভিয়েত ইউনিয়ন কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করে। যুক্তরাষ্ট্রের উপকূল থেকে মাত্র 90 মাইল দূরে এই মোতায়েনের খবর প্রকাশ্যে আসতেই প্রেসিডেন্ট জন এফ কেনেডি সর্বোচ্চ সতর্কতা জারি করেন। মার্কিন সামরিক বাহিনী দ্রুত যুদ্ধ প্রস্তুতিতে নেমে পড়ে এবং স্ট্র্যাটেজিক এয়ার কমান্ডকে উচ্চমাত্রার সতর্ক অবস্থায় রাখা হয়। 26 অক্টোবর থেকে 21 নভেম্বর পর্যন্ত প্রায় এক মাস মার্কিন B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমানগুলোকে নজিরবিহীন প্রস্তুতিতে রাখা হয়। বহরের একটি অংশ সারাক্ষণ আকাশে টহল দিচ্ছিল, আর বাকিগুলোকে মাত্র 15 মিনিটের নোটিশে উড্ডয়নের জন্য প্রস্তুত রাখা হয়েছিল। প্রতিদিন গড়ে 65টি পারমাণবিক অস্ত্রবাহী B-52 আকাশে অবস্থান করত। এই বিশাল অভিযান সচল রাখতে প্রতিদিন শতাধিক KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার আকাশে জ্বালানি সরবরাহ করত। পুরো সংকটকালে হাজার হাজার সামরিক সদস্য দিনরাত প্রস্তুত ছিলেন, কারণ যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে এমন আশঙ্কাই তখন বাস্তব হয়ে উঠেছিল।
ইতিহাসবিদদের মতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটিই ছিল একমাত্র সময় যখন এত বড় পরিসরে B-52 বহরকে পারমাণবিক যুদ্ধ প্রস্তুতিতে রাখা হয়েছিল। অবশেষে 21 নভেম্বর সংকট প্রশমিত হলে সতর্কতার মাত্রা কমিয়ে আনা হয় এবং যুদ্ধের আশঙ্কাও ধীরে ধীরে দূর হয়। কিন্তু সেই কয়েক সপ্তাহ আজও ইতিহাসের এক কঠিন শিক্ষা হয়ে আছে, কারণ বিশ্ব তখন পারমাণবিক ধ্বংসযজ্ঞ থেকে মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়েছিল। ইন্দো প্যাসিফিক অঞ্চলে আবারও বাড়ছে সামরিক উত্তেজনা। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, তাইওয়ানকে ঘিরে চলমান মহড়ার মধ্যেই চীনের সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরী ফুজিয়ান তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ শুধু একটি নৌ চলাচল নয়, বরং বেইজিংয়ের কৌশলগত বার্তা বহন করছে এটি। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চীনের এই বিমানবাহী রণতরী প্রণালী অতিক্রম করে পরে হাইনান দ্বীপের নৌঘাঁটিতে ফিরে যায়। গত কয়েক মাসের মধ্যে এটি ছিল ফুজিয়ানের অন্যতম গুরুত্বপূর্ণ অভিযান। ঘটনাটি এমন সময় ঘটেছে যখন তাইওয়ান 5 দিন ব্যাপী একটি সামরিক প্রস্তুতি মহড়া চালাচ্ছিল। এই মহড়ার লক্ষ্য ছিল সম্ভাব্য আকস্মিক হামলার ক্ষেত্রে কত দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা যায় সেই সক্ষমতা যাচাই করা। অন্যদিকে বেইজিং বরাবরের মতোই এই মহড়ার সমালোচনা করছে। আলোচনার কেন্দ্রে থাকা ফুজিয়ান চীনের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত প্রথম সুপার ক্যারিয়ার। এতে রয়েছে অত্যাধুনিক ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম, যার মাধ্যমে ভারী যুদ্ধবিমান, উন্নত ড্রোন এবং আরও সক্ষম যুদ্ধবিমান দ্রুত উৎক্ষেপণ করা সম্ভব। সামরিক বিশ্লেষকদের মতে তাইওয়ান প্রণালীতে এই উপস্থিতির মাধ্যমে বেইজিং আবারও জানিয়ে দিতে চাইছে যে তাইওয়ান ইস্যুতে তারা তাদের অবস্থান থেকে সরে আসছে না। একই সঙ্গে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ক্রমবর্ধমান উপস্থিতির মধ্যেও নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনের চেষ্টা করছে চীন। এখন প্রশ্ন একটাই, এই শক্তি প্রদর্শন কি কেবল নিয়মিত সামরিক তৎপরতা, নাকি এটি ভবিষ্যতের আরও বড় কৌশলগত উত্তেজনার পূর্বাভাস? সেই উত্তরই এখন খুঁজছে আন্তর্জাতিক মহল। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ঘোষণা এলেও উত্তেজনা এখনো কমেনি। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সমঝোতার পরও দুই পক্ষের পাল্টাপাল্টি কঠোর বক্তব্য পরিস্থিতিকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, যুদ্ধবিরতি লঙ্ঘিত হলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে। অন্যদিকে ইরানের পক্ষ থেকেও নিজেদের নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থ রক্ষার অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। ফলে কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামরিক উত্তেজনাও পুরোপুরি থামেনি। বিশ্লেষকদের মতে এই টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হওয়ায় এই জলপথকে ঘিরে যে কোনো উত্তেজনাই আন্তর্জাতিক তেল বাজার ও বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক উপসাগরীয় সফর এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন কূটনৈতিক তৎপরতাও আলোচনা রয়েছে। পর্যবেক্ষকদের মতে একদিকে মুক্ত নৌ চলাচলের প্রশ্ন, অন্যদিকে ইরানের নিরাপত্তা ও কৌশলগত অবস্থান, এই দুই বিষয়ই এখন আলোচনার মূল কেন্দ্র। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন উভয় পক্ষই সরাসরি পূর্ণাঙ্গ সংঘাত এড়াতে চাইছে, কারণ দীর্ঘমেয়াদী যুদ্ধ যেমন অর্থনৈতিক ব্যয়বহুল, তেমনি এটি পুরো অঞ্চলের স্থিতিশীলতাকেও ঝুঁকির মুখে ফেলতে পারে। তবে পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে মতপার্থক্য এখনো বহাল রয়েছে। এদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, কাতারের সম্ভাব্য পরবর্তী বৈঠককে ঘিরে কূটনৈতিক তৎপরতা আবারও অব্যাহত রয়েছে। অনেকের আশা এই আলোচনা উত্তেজনা কমানোর নতুন সুযোগ তৈরি করতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, যুদ্ধবিরতির এই নাজুক পরিস্থিতি কি স্থায়ী শান্তির পথে এগোবে, নাকি সামান্য ভুল পদক্ষেপই আবারও নতুন সংঘাতের সূচনা করবে? এর উত্তর এখনো সময়ের হাতেই। তবে একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের প্রতিটি কূটনৈতিক সিদ্ধান্ত আগামী দিনের বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি বাজারের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
ভারত চীন সীমান্তে আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে অরুণাচল প্রদেশ। স্থানীয় একটি জনজাতীয় সংগঠনের অভিযোগকে ঘিরে দেশটির গণমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অভিযোগে বলা হয়েছে, সীমান্তবর্তী কয়েকটি এলাকায় চীনের পিপলস লিবারেশন আর্মি PLA স্থায়ী অবকাঠামো নির্মাণ করেছে এবং সেখানে স্থানীয়দের প্রবেশে বাধা দিচ্ছে। তবে এই দাবির স্বাধীন যাচাই এখনো সম্ভব হয়নি। প্রতিবেদন অনুযায়ী অরুণাচল প্রদেশের আপার সুবনসিরি জেলার কিছু বাসিন্দা দাবি করছেন, গত কয়েক বছর ধরে তারা নিজেদের ঐতিহ্যগত চাষাবাদ, পশুচারণ ও শিকার কার্যক্রম চালাতে পারছেন না। তাদের অভিযোগ, সীমান্ত সংলগ্ন এলাকায় চীনা বাহিনীর উপস্থিতি বেড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অন্যদিকে ভারতের সেনাবাহিনী এসব অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, ভারতীয় ভূখণ্ডে চীনের স্থায়ী ঘাঁটি গড়ে তোলার খবর সঠিক নয় এবং এ ধরনের প্রতিবেদন বিভ্রান্তিকর। মূলত অরুণাচল প্রদেশকে ঘিরে ভারত ও চীনের বিরোধ বহু দশকের। ভারত ম্যাকমোহন লাইনকে কার্যকর সীমান্ত হিসেবে স্বীকৃতি দিলেও বেইজিং তা মানে না। চীনের দাবি, অরুণাচল প্রদেশ তাদের ভাষায় দক্ষিণ তিব্বতের অংশ। অন্যদিকে নয়াদিল্লি স্পষ্টভাবে জানিয়ে আসছে, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য ও সার্বভৌম ভূখণ্ড। বিশ্লেষকদের মতে, সীমান্তে অবকাঠামো নির্মাণ, টহল বৃদ্ধি এবং পাল্টাপাল্টি দাবি সব মিলিয়ে এই অঞ্চল এখনও দুই দেশের অন্যতম স্পর্শকাতর বিরোধপূর্ণ এলাকা। ফলে এমন যে কোনো নতুন অভিযোগ সহজেই কূটনৈতিক উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে। এখন প্রশ্ন একটাই, এটি কি শুধুই সীমান্তবর্তী স্থানীয়দের অভিযোগ, নাকি ভারত চীন সম্পর্কের নতুন একটি বড় সংকটের ইঙ্গিত? সেই উত্তরই এখন খুঁজছে আন্তর্জাতিক মহল। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে একাধিক চাঞ্চল্যকর দাবি ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত দাবি হলো, তিনি নাকি নিহত হয়েছেন এবং তার জন্য নির্মিত একটি গোপন বাংকারের তথ্য প্রকাশে এসেছে। তবে এসব দাবির কোনো নির্ভরযোগ্য বা সরকারি নিশ্চিতকরণ এখনো পাওয়া যায়নি। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুতে তেহরানে একটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলার সময় খামেনি সেখানে উপস্থিত ছিলেন। আবার অন্য কিছু সূত্র এই তথ্য পুরোপুরি অস্বীকার করেছে। ফলে ঘটনাটিকে ঘিরে এখনো রয়েছে ব্যাপক ধোঁয়াশা। এদিকে আলোচনায় এসেছে একটি কথিত ভূগর্ভস্থ নিরাপত্তা বাংকারের বিষয়ও। বিভিন্ন অনলাইন সূত্রের দাবি, বহু বছর ধরে গোপনে নির্মিত এই স্থাপনায় বিস্ফোরণ ও প্রতিরোধী কক্ষ, জরুরি যোগাযোগ ব্যবস্থা এবং একাধিক বিকল্প বের হওয়ার পথ ছিল। তবে এসব তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। বিশ্লেষকদের মতে, যুদ্ধ বা সংঘাতের সময় শীর্ষ নেতাদের নিরাপত্তার জন্য ভূগর্ভস্থ কমান্ড সেন্টার বা সুরক্ষিত বাংকার নির্মাণ নতুন কোনো বিষয় নয়। কিন্তু খামেনিকে ঘিরে প্রচারিত এই নির্দিষ্ট তথ্যগুলো এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, ইরানকে ঘিরে চলমান উত্তেজনার কারণে সত্য তথ্য, গুজব এবং মনস্তাত্ত্বিক প্রচারণা সবকিছুই একসঙ্গে ছড়িয়ে পড়ছে। তাই এমন যে কোনো দাবির ক্ষেত্রে নির্ভরযোগ্য সরকারি বা স্বাধীন সূত্রের নিশ্চিত তথ্যের অপেক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, এটি কি সত্যি বড় কোনো নিরাপত্তা ফাঁস, নাকি চলমান তথ্যযুদ্ধের আরেকটি অধ্যায়? সেই উত্তর এখনো স্পষ্ট নয়। একটি ক্ষেপণাস্ত্রের আঘাত, আর তাতে ওলটপালট হয়ে গেছে মধ্যপ্রাচ্যের পুরো ক্ষমতার সমীকরণ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর এখন বিশ্বজুড়ে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, আসলে কোথায় আছেন মোজতবা খামেনি? তিনি কি সত্যিই জীবিত, নাকি তেহরান বিশ্বের চোখের সামনে লুকিয়ে রাখছে আরো বড় কোনো সত্য? আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর থেকেই রহস্যের কেন্দ্রে চলে এসেছেন তার ছেলে মোজতবা খামেনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, মোজতবা জীবিত আছেন এবং ধীরে ধীরে দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছেন। কিন্তু মধ্যপ্রাচ্যে বিশ্লেষকদের অনেকেই বলছেন, এখন পর্যন্ত এমন কোনো অকাট্য প্রমাণ প্রকাশ করা হয়নি যা নিশ্চিত করে বলতে পারে মোজতবা খামেনি জীবিত অথবা নিহত।
রহস্য আরও ঘনীভূত হয়েছে আরেকটি কারণে। ক্ষমতা গ্রহণের পর তার নামে যে প্রথম বিবৃতি প্রকাশ করা হয় সেটি তিনি নিজে ক্যামেরার সামনে এসে পড়েননি, বরং ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের একজন উপস্থাপক সেই বক্তব্য পাঠ করেন। ফলে প্রশ্ন উঠেছে, তিনি কি গুরুতর আহত, নাকি নিরাপত্তাজনিত কারণে সম্পূর্ণ গোপনে রাখা হয়েছে তাকে? পিতার মৃত্যুর পর ইরানের 88 সদস্যের বিশেষজ্ঞ পরিষদ দ্রুত মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করে। এরপর ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস, সেনাবাহিনী, পুলিশ এবং গার্ডিয়ান কাউন্সিল তার প্রতি আনুগত্য ঘোষণা করে। অর্থাৎ ক্ষমতার কেন্দ্রগুলো অন্তত আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্বকে মেনে নিয়েছে। তবে ক্ষমতায় এসেই কঠোর বার্তা দিয়েছেন মোজতবা। তার নামে প্রচারিত প্রথম ভাষণে হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা আসে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে সরাসরি হুমকি দেওয়া হয়। এতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে, কারণ বিশ্বের তেল সরবরাহের একটি বড় অংশ নির্ভর করে এই হরমুজ প্রণালীর ওপর। বর্তমানে মোজতবা খামেনি কোথায় অবস্থান করছেন সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করছে না তেহরান। ইরানের দাবি, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থেই তার অবস্থান গোপন রাখা হয়েছে। কিন্তু সমালোচকরা বলছেন, অবস্থান গোপন রাখা আর জনসমক্ষে না আসার মধ্যে বড় পার্থক্য রয়েছে। এদিকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা এখন নতুন মাত্রা পেয়েছে। পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালী এবং আঞ্চলিক আধিপত্য নিয়ে সংঘাত এমন জায়গায় পৌঁছেছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে নতুন যুদ্ধে ঠেলে দিতে পারে। এখন পুরো বিশ্বের নজর এক ব্যক্তির দিকে। তিনি কি সত্যি জীবিত থেকে ইরানের জন্য যুদ্ধনীতির নেতৃত্ব দিচ্ছেন, নাকি মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর পরিবারকে ঘিরে তৈরি হয়েছে এমন এক রহস্য যার উত্তর এখনো জানে না কেউ? আর যদি মোজতবা খামেনি সত্যি ক্ষমতার কেন্দ্রে থেকে থাকেন, তাহলে তার প্রথম বড় সিদ্ধান্ত কি মধ্যপ্রাচ্যকে আরো বড় সংঘাতের দিকে ঠেলে দেবে?